বড়িটা দিলে ওই রক্তটা আমি কুপুরিটা কাটিয়ে দিলে প্রচন্ড পরিমাণ ফুলে গেছে। এরকম হয়েছে তাহলে হয়তো জিনের কারণে হইতে পারে। লাইট দিতে পারো সব লাইট দাও। গভীর রাতের গাঢ় অন্ধকার চিরে গাড়ি চলতে থাকুক, সেই ফাঁকে জেনে নেওয়া যাক অপরাধের অতল গহ্বরে ঢাকা পড়া নতুন কিছু ভয়ঙ্কর সত্য। জিনের রাগ শিরোনামে প্রথম পর্বটি প্রচারের পর অনলাইন দুনিয়ায় তুলকালাম কাণ্ড শুরু হয়ে যায়। ইউটিউব আর ফেসবুকে অনুসন্ধানী প্রতিবেদনটি দেখে ফেলেন প্রায় ৩ কোটিরও বেশি দর্শক। তবে বিষয়টি কেবল দেখার মধ্যেই সীমাবদ্ধ থাকেনি। প্রতিবেদনটি দেখে ঢাকা সহ দেশের বিভিন্ন প্রান্ত থেকে অন্তত ৩ শতাধিক ভুক্তভোগী যোগাযোগ করেন টিম আন্ডারকভারের সাথে। সবচেয়ে দুঃখজনক বিষয় হল, যোগাযোগকারীদের বড় একটা অংশ জীবন কাটাচ্ছেন হাতের তালুতে ভয়ঙ্কর পোড়া ক্ষত নিয়ে। শত শত ভুক্তভোগীর সবার কাছে পৌঁছানো সম্ভব না হলেও টিম আন্ডারকভারের ক্যামেরা ছুটে যায় উত্তরার একটি গার্মেন্টস কারখানার শ্রমিক নাহিদার কাছে। প্রেমিককে কাছে পাওয়ার আশায় সালমা আক্তারের মতো নাহিদাও পা দিয়েছিলেন অনলাইন তান্ত্রিকের পাতা ফাঁদে। পরিণাম একই রকম। একদিকে খোয়া গেছে মোটা অঙ্কের টাকা, অন্যদিকে আগুনে ঝলসে গেছে হাতের তালু। নির্মম সেই যন্ত্রণায় গার্মেন্টস থেকে একটানা ১.৫ মাসের ছুটি নিতে বাধ্য হন এই নারী। কালো হয়ে গেছে আর হাত প্রচন্ড পরিমাণ ফুলে গেছে। তো আমি একটা ভয় পেয়ে গেছিলাম যে সম্ভবত হয়তো এরকম হয়েছে তাহলে হয়তো জিনের কারণে হইতে পারে। কিন্তু পরে আমি অনেক চিন্তা ভাবনা করে দেখলাম না, এটা একদম ফেক। এই ঘটনার পরে আমার নিজের কাজ করতে সমস্যা হয়েছে। আমি ডিউটি করতে পারি নাই প্রায় ১ মাস বেশি হবে। যার প্রতারণায় জীবনের এই করুণ দশা, তাকে আইনের মুখোমুখি দাঁড় করাতে চান নাহিদা। কিন্তু সামাজিক লোকলজ্জার ভয়ে বিষয়টি তিনি কাউকে জানাতেও চান না। আর ভুক্তভোগীদের এই ভয়ের সুযোগ নিয়েই ধরাছোঁয়ার বাইরে থেকে যায় এমন শত শত অপরাধ। তবে আশার আলো দেখাচ্ছেন ভুক্তভোগী সালমা আক্তার। লোকলজ্জা আর ভয়কে জয় করে তিনি শক্ত হাতে রুখে দাঁড়িয়েছেন। নিজের অধিকার আদায়ে খিলক্ষেত থানায় মামলা ঠুকেছেন সাহস নিয়ে। এই ঘৃণ্য অপরাধের শেষ দেখে ছাড়তে চান তিনি। সালমার সেই মামলার মূল আসামিকে গ্রেফতার করতেই নোয়াখালীতে পৌঁছে পিবিআইয়ের অভিযানিক দল। আর সবকিছু আপনাদের দেখাতে তাদের সঙ্গী হয়েছি আমরাও। নোয়াখালী পৌঁছেই নিরাপত্তার স্বার্থে ওহিদ ওরফে কুয়েতকে রাখা হল সুধারাম মডেল থানা হেফাজতে। এরপর কেবল কথিত কবিরাজের আস্তানা চেনা মাহে আলমকে সাথে নিয়েই যাওয়া হয় সুধারাম মডেল থানার অন্তর্গত পূর্ব এওজ বালিয়ার ঘনবসতিপূর্ণ বেদেপল্লীতে। কাঙ্ক্ষিত গন্তব্যে পৌঁছাতেই মূল অভিযুক্তের বাড়িটি দেখিয়ে দেন মাহে আলম। বাড়ির ভেতরে ঢুকে তল্লাশি চালাতে বেরিয়ে এলো থলের বেড়াল। পুলিশের চোখ এড়াতে খাটের নিচে লুকিয়ে থাকা মূল আসামি হাসান আলীকেও আটক করা হলো। কুমিল্লার অভিজ্ঞতায় অভিযানস্থলে পরিস্থিতি উত্তপ্ত হওয়ার আগেই হাসানের ব্যবহৃত স্মার্টফোন ও একাধিক সিম কার্ড জব্দ করে দ্রুত ঘটনাস্থল ছাড়ে আভিযানিক দল। সুধারাম মডেল থানায় হাসান আলীর মুঠোফোন ও তথ্যপাত্য মেলাতেই বেরিয়ে এলো প্রকৃত তথ্য। এই হাসানই সেই বহুল কাঙ্ক্ষিত প্রতারক, কথিত কবিরাজ রহমত আলী ওরফে আমির হামজা। তার মোবাইলে রহমত আলী নামে খোলা ইমো অ্যাকাউন্টটি পাওয়া যায়। এটা কে ভাই? আমি
শত শত মানুষের যে হাত পুড়ে দিচ্ছেন এভাবে, এটা কি ঠিক করছেন? শত শত না, আমি রেগুলার যে করছি এরকম না। এটা এক ধরনের অপরাধ না? হ্যাঁ, অপরাধ। এটা তো আমি একলা করিনি, এটা সবাই করে। হাসান আলীর এমন সরল স্বীকারোক্তি প্রমাণ করে প্রতারণাই তার পেশা। তার বড় সহযোগী ছিল নিজেরই আপন ভাই ওহিদ মিয়া ওরফে কুয়েত, যিনি টিম আন্ডারকভারের আগের প্রতিবেদন দেখেই প্রায় 1 মাস বাড়ি ছেড়ে পালিয়ে বেরিয়েছেন। অবশেষে আটকের পর তাদের নিয়ে আসা হয় ঢাকায়। সবশেষে আটককৃতদের আদালতে পাঠানোর আগে শেষবারের মতো 3 আসামিকে মুখোমুখি দাঁড় করান তদন্ত কর্মকর্তা। তোমাকে কি জন্য ধরা হয়েছে জানো এটা তুমি? জি। কি কারণে প্রতারণা করছি। কিভাবে প্রতারণা করছো? কবিরাজি। এই চক্রের থাবা শুধু বাংলাদেশেই সীমাবদ্ধ ছিল না, ভারতের বাংলা ভাষাভাষী মানুষের সাথেও তন্ত্রমন্ত্রের দোহাই দিয়ে হাতিয়ে নেওয়া হচ্ছিল লাখ লাখ রুপি। আমরা দেখতে পাচ্ছি যে তোমরা বাংলাদেশ শুধু না, ইন্ডিয়াতেও এই সার্ভিসটা দাও তোমরা। আমি ইন্ডিয়াতে করতাম, তো আমি মাঝখান দিয়ে মানে ওই সিম ছিল না, ইন্ডিয়ানি সিম, তো আমি বাংলাদেশে করছি মাঝখান দিয়ে, তো ওই ভিডিওটা আর কি হয়েছে। জিজ্ঞাসাবাদের সময় হাসান আলী দেখালেন কিভাবে বালতি মাথায় দিয়ে কণ্ঠ পরিবর্তন করে তিনি জিনের আওয়াজ তৈরি করতেন। বড়িটা দিলে ওই রক্তটা আমি কুপুরিটা কাটিয়ে দিলে। আর তোমাকে হাতে মুখে রক্ত উঠে কথিত এই জিনদের ধরা পড়ার খবর শুনেই তাদের এক নজর দেখতে ছুটে আসেন ভুক্তভোগী গৃহবধূ সালমা। মাফ করে দেন, আমি আর জীবনও করবো না। আর যত কিছু মানে খরচ হয়েছে ওগুলো আমি দিয়ে দিব। সালমার এই প্রশ্নের কোনো জবাব দিতে পারেনি হাসান কিংবা তার সহযোগীরা। হাসান, কুয়েত আর মাহে আলম এখন আইনের মুখোমুখি, কিন্তু টিম আন্ডারকভারের এই অনুসন্ধানে উঠে এসেছে এক অশনি সংকেত। তা হল ডিজিটাল অপরাধ দুনিয়ায় বেদেদের মতো পিছিয়ে থাকা জনগোষ্ঠীর উত্থান। একসময় যারা দল বেঁধে নৌকায় ভেসে বেড়াত, এখন তারাই গড়ে তুলছে সাইবার দুনিয়ার ভয়ঙ্কর অপরাধ চক্র। প্রথাগত তাবিজ বিক্রি আর সাপের খেলা ছেড়ে তারা এখন খেলছে মানুষের জীবন নিয়ে। একজন সালমা আক্তার সব বাধা আর সামাজিক লোকলজ্জা টপকে সাহস করে দাঁড়িয়েছিলেন বলেই আজ উন্মোচিত হল এই ভয়াল চক্র। কিন্তু তার মতো এমন কত শত নারী আজ বিষাক্ত যন্ত্রণা বুকে চেপে নীরবে চোখের জল ফেলছেন, তার সঠিক পরিসংখ্যান রাখছে না কেউই।